লাইফ সায়েন্স ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার। আজকে আমাদের টপিক হলো নিউট্রিশন বা পুষ্টি। আমরা সবাই জানি যে প্রত্যেকটা যে লিভিং অর্গানিজম বা সজীব বস্তুরা আছে তাদের মধ্যে প্রতিনিয়ত সব সময় কিছু বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয়, অর্থাৎ জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ জৈবিক ক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ ফিজিওলজিক্যাল প্রসেস সম্পন্ন হয়। আর সেই যে প্রসেসগুলো সেইগুলো চালানোর জন্য প্রয়োজন হয় শক্তির বা এনার্জি বা শক্তির প্রয়োজন হয়। আর আমরা এটাও জানি যে সারা পৃথিবীতে শক্তির মেইন যে সোর্স, প্রধান যে উৎস, সেটা হচ্ছে সানলাইট বা সূর্যালোক। এখন দেখো, সানলাইট বা সূর্যালোক সেটাকে ধরে রাখতে পারে, তাকে ক্যাচ করতে পারে, তাকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে প্লান্ট বা উদ্ভিদকুল। সে ওই শক্তিটাকে ধরে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের দেহের মধ্যেই কিছু উৎসেচক এবং ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে নিতে পারে। এই যে প্রসেসটা, সেটাকে সালোক সংশ্লেষ বলে। অপরদিকে অ্যানিমেল যারা আছে তাদের মধ্যে কোনো ক্লোরোফিলও নেই, তারা ডাইরেক্ট সূর্যের থেকে সানলাইট থেকে ডাইরেক্ট শক্তিটাকে আহরণ করতে পারে না। তাদের ডিপেন্ড করতে হয় প্ল্যান্ট কিংডমের উপর বা অন্য প্রাণীদের উপর। কিসের জন্য? ফুড বা খাদ্যের জন্য। তাই এখানে আমরা দেখতে পারি যে সালোক সংশ্লেষ যে বা ফটোসিনথেসিস যেই প্রসেসটা আছে, সেই প্রসেসের মাধ্যমে প্লান্ট বা উদ্ভিদরা তাদের মধ্যে শক্তিকে স্টোর করতে পারে। ওইটা দুইটা স্টেপে সেটা হয়। একটা হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষ, আর একটা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। অ্যানিমেলের ক্ষেত্রে সেখানে 5টা স্টেপ আছে। সেটা হচ্ছে খাদ্য গ্রহণ বা ফিডিং বা ইজেশন, খাদ্য পরিপাক বা ডাইজেশন অফ ফুড, অ্যাবজর্পশন বা শোষণ, অ্যাসিমিলেশন বা আত্তীকরণ, ইজেশন বা বহিষ্করণ। এই পদ্ধতিগুলির মাধ্যমে প্রত্যেকটা অ্যানিমেল কি করে খাদ্যটাকে সুসংহতভাবে, খুব সুন্দরভাবে নিজের দেহের মধ্যে প্রসেস অর্থাৎ প্রক্রিয়াকরণ করতে পারে। এইগুলি করলে কি হয়? এইগুলি করলে প্রত্যেকটা সজীব বস্তুর বা লিভিং অর্গানিজমের ডেভেলপমেন্ট হয়, রিপেয়ারিং হয়, অর্থাৎ বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল প্রসেসগুলি সম্পন্ন করার মাধ্যমে এই কাজগুলি তারা করতে পারে। তবে একটা কথা এখানে মনে রাখবে, খাদ্যের মধ্যে যে শক্তিটা থাকে সেই শক্তিটাকে ব্যবহারের উপযোগী শক্তিতে রূপান্তরিত করে কিন্তু এই কাজটা তারা সম্পন্ন করে। আবার বলি, খাদ্যগুলি যে থাকে তার মধ্যে যে শক্তিটা থাকে বা এনার্জিটা থাকে, সেটাকে প্রত্যেকটা অর্গানিজম নিজের ব্যবহারের মতো শক্তিতে রূপান্তরিত করে ওই প্রসেসগুলো সম্পন্ন করে। যেমন সানলাইট বা সূর্যালোক, সেই শক্তিটাকে উদ্ভিদকুল রাসায়নিক শক্তি অর্থাৎ কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে নেয়। আমরা অ্যানিমেলরা কি করি? খাদ্যের মধ্যে যে শক্তি থাকে সেটাকে তাপ শক্তিতে কনভার্ট করে নেই, অর্থাৎ থার্মাল এনার্জি যেটাকে বলে, সেটাতে কনভার্ট করে নেই। তো এখানে এই যে ব্যাপারগুলো আছে তার সাথেই কিন্তু সম্পর্কযুক্ত হচ্ছে আমাদের পুষ্টি বা নিউট্রিশনের। দেখো, পুষ্টি বা নিউট্রিশনকে আমরা
ডিফাইন করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি এইভাবে যে এটা একটা প্রসেস, যেই প্রসেসে খাদ্যের যে কম্পোনেন্ট বা উপাদানগুলি আছে সেইগুলি উদ্ভিদরা অর্থাৎ প্লান্ট কিংডম সিনথেসিস এবং অ্যাসিমিলেশনের মাধ্যমে, আগেই বললাম কথা দুটো, এবং খাদ্য গ্রহণের পর তাকে পরিপাক অর্থাৎ ডাইজেশন, শোষণ বা অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন বা আত্তীকরণ, ইজেশন বা বহিষ্করণের মাধ্যমে। এই শব্দগুলি বা এই টার্মসগুলি কার সাথে রিলেটেড? অবশ্যই প্রাণীদের ক্ষেত্রে। আর সংশ্লেষ এবং আত্তীকরণ দুটো কার সাথে রিলেটেড? উদ্ভিদের সাথে রিলেটেড। যাই হোক, তো এই কাজগুলির মাধ্যমে তারা কি করে দেহের বৃদ্ধি বা গ্রোথ হয়, তাদের রিপেয়ারিং হয়, এবং খাদ্যর মধ্যে যে খাদ্য বা ফুডের মধ্যে যে যে শক্তিটা থাকে সেই শক্তিকে তারা তাদের ব্যবহারের উপযোগী শক্তিতে বা এনার্জিতে কনভার্ট করলে কি হয়, তাদের যে জীবন বা লাইফ, সেই যে সিস্টেমটা আছে তার যে একটা ধারাবাহিকতা আছে সেটাকে ধরে রাখে। এই প্রসেসটাকে আমরা বলি পুষ্টি বা নিউট্রিশন। এটা একটা অর্থাৎ এমন প্রসেস যেখানে যে কোনো অর্গানিজম বা জীব পরিবেশ থেকে পরিপোষক বা নিউট্রিয়েন্ট সংগ্রহ করে পুষ্ট হয়, সেটাই হচ্ছে পুষ্টি। দেখো এখানে আরেকটি শব্দ আমি ব্যবহার করলাম, পরিপোষক বা নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস মানে হচ্ছে সেই সকল অর্গানিক অর ইনঅর্গানিক সাবস্টেন্স অর্থাৎ জৈব বা অজৈব বস্তু যারা জীবদেহে প্রবেশ করলে জীবন অর্থাৎ লাইফের যে ক্যারেক্টারিস্টিক ফিচারগুলি আছে, জীবনের যে বলতে পারো মৌলিক ধর্মগুলি আছে, সেইগুলি পালন করে এবং শক্তির যোগান দেয়। তাদের একসঙ্গে একত্রে আমরা তাদের পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলি। সো এটা হচ্ছে নিউট্রিশন এবং নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টি এবং পরিপোষক। তোমাকে জিজ্ঞেস করতে পারে পুষ্টি এবং পরিপোষকের মধ্যে পার্থক্যটা কি। পুষ্টি হচ্ছে প্রসেস, পুষ্টি বা নিউট্রিশন হচ্ছে প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা খাদ্যের মধ্যে থাকা শক্তিটাকে কনভার্ট করে নেই আমাদের ব্যবহারের উপযোগী। আর পরিপোষক বা নিউট্রিয়েন্টস হচ্ছে সেই সকল উপাদান যাদের আমরা গ্রহণ করি। আমরাও গ্রহণ করি, আমরা বলতে কাদের বলছি? লিভিং অর্গানিজম। আমরাও হতে পারি, প্লান্ট কিংডমও হতে পারে। এই হচ্ছে আমাদের পরিপোষক অর্থাৎ নিউট্রিয়েন্টস এবং তোমার নিউট্রিশন বা পুষ্টি। তো এখন আমাদের আমি যে বললাম প্রত্যেকটা চাহে অ্যানিমেল হোক চাহে প্লান্ট হোক, তাদের কিন্তু নিউট্রিশন বা পুষ্টির যে সম্পন্ন করার জন্য অর্থাৎ এটা কমপ্লিট করার জন্য বিভিন্ন রকমের প্রসেস থাকে। কি কি সেই প্রসেসগুলি বা কি সেই স্টেপগুলি? দেখো এই কথা বলতে গেলে আমাকে দুটো শব্দ এখানে বলতে হয়। একটা হচ্ছে হোলোফাইটিক নিউট্রিশন, আরেকটা হচ্ছে হোলোজোইক নিউট্রিশন। লক্ষ্য করো ব্যাপারটা, হোলোফাইটিক নিউট্রিশন, হোলোজোইক নিউট্রিশন। দেখো এখানে একটা কথা বলি, ফাইটিক শুনলেই মনে রাখবে যে প্লান্ট, আর জোইক অ্যানিমেল। দেখো জুলজি মানে প্রাণীবিদ্যা, সেই হিসাবে মনে রাখবে। ফাইটিক মানে হচ্ছে প্লান্ট। তো হোলোফাইটিক নিউট্রিশন দ্যাট মিন
প্লান্টের নিউট্রিশন প্রসেস, অর্থাৎ উদ্ভিদকুলের নিউট্রিশন যে প্রসেসটা আছে সেটাই হচ্ছে হোলোফাইটিক পুষ্টি। আর প্রাণীদের যে খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে হলোজোয়িক নিউট্রিশন। হোলোফাইটিকের ক্ষেত্রে কি হয়? অবশ্যই সেখানে ফটোসিনথেসিস হয়। তো ফটোসিনথেসিস হয়, আবার দেখো এখানে নিউট্রিশন লেখা। সেখানে বলতে গেলে একটা কথা বলতে হয়, দেখো পরিবেশ থেকে ওরা কি করে, প্লান্ট কিংডম পরিবেশ থেকে সে তরল পদার্থ সংগ্রহ অর্থাৎ লিকুইড সাবস্টেন্স নেয় এবং গ্যাসীয় খাদ্য উপাদান গ্যাসীয় খাদ্য উপাদান গ্যাসীয় খাদ্য উপাদান বলতে আমি বললাম যে ফটোসিনথেসিস, সেটা আমরা ডিটেলস পরে দেখবো, সেখানে আমি তারপরেও বলে দিই CO2 নিয়ে যায় অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়। আর তরল সেটা হচ্ছে মাটি থেকে জল সংগ্রহ করে, জল বললে ভুল, মিনারেলস নেয়, হ্যাঁ, ক্যাপিলারি ওয়াটার, হ্যাঁ, কৈশিক জল যেটা আছে সেটা নিয়ে যায়, অর্থাৎ লবণ মিশ্রিত জল সেটা নিয়ে যায়, সেটা আমরা পরে দেখব। তো এইগুলি নিয়ে কি করে সে, এইগুলি নিয়েই তো সে ওই যে দুটো প্রসেস বললাম সংশ্লেষ এবং আত্তীকরণ সেইগুলি সম্পন্ন করে। সে তাহলে কি করে, সে মাটির থেকে তরল পদার্থ নিয়ে এবং পরিবেশ থেকে গ্যাস অর্থাৎ CO2 নিয়ে ওই প্রসেসটা ওই প্রসেসগুলো সম্পন্ন করে, কি কি, সংশ্লেষ এবং আত্তীকরণ অর্থাৎ সিনথেসিস অ্যান্ড অ্যাসিমিলেশন। সেটা হচ্ছে হোলোফাইটিক নিউট্রিশন। কোথায় দেখা যায়? সবুজ উদ্ভিদে দেখা যায়, অর্থাৎ গ্রিন প্ল্যান্টসে দেখা যায়। আর হোলোজোয়িক যেটা, সেটা কি, সেটা প্রাণীর পুষ্টি পদ্ধতি, যেখানে আমরা কি দেখি, যেখানে আমরা ডাইজেশন বা পরিপাক দেখব, অ্যাবজর্পশন বা শোষণ দেখব, অ্যাসিমিলেশন বা আত্তীকরণ দেখব, হ্যাঁ, ইজেশন বা বহিষ্করণ দেখব। সেটা হচ্ছে হোলোফাইটিক নিউট্রিশন। এখন আমি নিউট্রিশন বলছি, হোয়াটস দ্য সিগনিফিক্যান্স অফ নিউট্রিশন অর ইম্পর্টেন্স অফ নিউট্রিশন? দেখো, এই নিউট্রিশনের জন্যই তো জীবকুলের অস্তিত্ব আছে। নিউট্রিশন নেই, কিছুই নেই। তো পুষ্টির তাৎপর্য বা নিউট্রিশন বলতে আমরা দেখো এখানে বলতে পারি যে বডি গ্রোথ, দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ, সেটার জন্য পুষ্টি দরকার। কারণ সেটা কি করে, সেল বা কোষের যে প্রোটোপ্লাজম থাকে তার ড্রাই ওয়েট অর্থাৎ শুষ্ক ওজন যেটা আছে সেটার বৃদ্ধি করে। দেখো শুষ্ক ওজনটা কি, ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন আর কোনো কিছু না, দেখো জল ছাড়া বাকি যত আমি যদি মনে করি যে দেখো আমার বডি ওয়েট হচ্ছে সাপোজ 50 কেজি, তো আমি জানি এর মধ্যে 60% জল থাকে, 60% জল থাকে। যদি 60% জল থাকে তাহলে 50 থেকে 60% বাদ দিলে 30 কেজি আমার জল আছে, বাকি 20% হচ্ছে আমার ড্রাই ওয়েট। সেটা মনে রাখবে যে ড্রাই ওয়েটটা কি, মানে মানে জল ছাড়া বাকি যা ওজন আছে সেটা হচ্ছে ড্রাই ওয়েট। সো এখানে তাহলে ড্রাই ওয়েটটা আমরা বললাম দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে সেটা সাহায্য করে, প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি করে। তারপরে আমরা সেকেন্ড পয়েন্ট বলতে পারি যে আহ, শক্তি সঞ্চয় শক্তি সঞ্চয় অর্থাৎ এনার্জি প্রিজার্ভেশন। নিউট্রিশন বা পুষ্টির মাধ্যমেই জীবদেহের শক্তির সঞ্চয় ঘটে, যেটা আমরা আগেও বলেছি। এটার মাধ্যমেই শক্তির সঞ্চয়টা ঘটে, কারণ খাদ্যের মধ্যে যে শক্তি থাকে সেটাকে কিন্তু আমরা আমাদের ব্যবহারের উপযোগী করে তুলি, আমরা আগেও বলেছি। এরপর আমরা কোন পয়েন্ট বলতে পারি? এরপর আমরা বলতে পারি ডিজিজ প্রোটেকশন অর্থাৎ রোগ প্রতিরোধ। আমাদের যে ডিজিজ প্রোটেকশন বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেটা কিন্তু খাদ্যের মাধ্যমেই। মনে রাখবে, আহ, আহ, খাদ্যের মাধ্যমে অর্থাৎ নিউট্রিশনের মাধ্যমে, এবং সেটা কিন্তু টোটালি প্লান্ট রিলেটেড। কেন? সেটা হচ্ছে ভিটামিন রিলেটেড, আর ভিটামিনটা মেইনলি পাওয়া যায় প্লান্ট থেকে। তারপর আমরা বলতে পারি খাদ্য সঞ্চয় অর্থাৎ ফুড প্রিজার্ভেশন। ভবিষ্যতের জন্য খাদ্যকে কিন্তু সঞ্চয় করে রাখে।
আমি হঠাৎ করে কোনো একদিন ভাত খেলাম না, কোনো প্রোটিন খেলাম না, কার্বোহাইড্রেট খেলাম না, ফ্যাট খেলাম না, তাহলে কি আমি মরে যাই? আমরা তো মরে যাই না। তার মানে কি বোঝা যায়? আমাদের এখানে ফুড প্রিজার্ভ হিসাবে থাকে, সেটা কিন্তু নিউট্রিশনের জন্য। এছাড়া আমরা বলতে পারি হিট প্রিজার্ভেশন, তাপ সংরক্ষণ, সেটার জন্য পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাপকে বা হিটকে সেটাকে প্রিজার্ভ করে রাখে। এছাড়াও আরও যে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া এইগুলি আছে, শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল প্রসেসগুলি যে আছে, যেমন আমরা আমাদের তুমি লোকোমোশন বলো, এক্সক্রেশন বলো, মুভমেন্ট বলো, রিপ্রোডাকশন বলো, এই যে ব্যাপারগুলি আছে, এইগুলি কিন্তু ডাইরেক্টলি রিলেটেড টু নিউট্রিশন। কারণ সেই একই কথা, আমরা আমাদের ব্যবহারের উপযোগী শক্তিতে রূপান্তরিত করছি বলেই তো আমরা এই কাজগুলি করতে পারছি। সো এরকম আরো অনেক, তুমি যদি চিন্তা করে দেখো তাহলে দেখবে পুষ্টির জন্যই সব, যা তুমি লিখতে পারো, যা তুমি বলতে পারো, সব। সো এইটা হচ্ছে আমাদের সিগনিফিক্যান্স অফ নিউট্রিশন বা পুষ্টির তাৎপর্য। এখন আমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে, দেখো, তোমার বইয়ে হয়তো বা থাকবে অপুষ্টি, উনপুষ্টি এবং অতিপুষ্টি, অর্থাৎ মেল নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন, হাইপার নিউট্রিশন, এরকমের টার্মসগুলি থাকে। তো সেটা আবার কি? আমরা যে খাবারটা গ্রহণ করি তার মধ্যে যদি কোনো একটা নিউট্রিয়েন্টস বা মোর দেন ওয়ান নিউট্রিয়েন্টস যদি না থাকে, ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যে খাবারগুলি গ্রহণ করি তার মধ্যে যদি কোনো নিউট্রিয়েন্টস না থাকে, এক বা একাধিক, ওয়ান অর মোর যদি না থাকে, বা যদি তাদের থাকার রেশিওটা ঠিক না থাকে, বা যদি হিউজ পরিমাণে থাকে, তাহলে আমাদের যে প্রবলেম হয়, আমাদের যে ডিজিজ হয়, আমাদের যে বডির ডিসব্যালেন্স হয়, আমাদের যে কাজ করার ক্ষমতা থাকে না, আমাদের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলি সঠিকভাবে কাজ করে না, সেই ঘটনাকে আমরা মেল নিউট্রিশন বলবো। এইবার দেখো, এখানে যদি সঠিক মাত্রায় না থাকে, সেটা সঠিক মাত্রায় না থাকে, এক বা একাধিক পরিপোষক যদি সঠিক মাত্রায় না থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা আন্ডার নিউট্রিশনও বলি। মেল নিউট্রিশন মানে হচ্ছে আহার্যে যদি এক বা একাধিক পরিপোষক না থাকে, টোটালি নেই, সেটাকে কিন্তু টোটালি নেই, মেল নিউট্রিশনে টোটালি থাকেই না। আর আন্ডার নিউট্রিশন হচ্ছে এক বা একাধিক পরিপোষক সঠিক মাত্রায় না থাকে। তার মানে হচ্ছে ওইটাতে একদম নেই, কিন্তু এখানে আছে কিন্তু পরিমাণটা কম, সেটা হচ্ছে আন্ডার নিউট্রিশন। আর যদি এক বা একাধিক পরিপোষক অধিক মাত্রায় থাকে, মানে অনেক বেশি পরিমাণ থাকে, তাহলে সেটাকে বলা হয় হাইপার নিউট্রিশন বা অতি পুষ্টি। তো এখানে এই তিনটা টার্ম তোমরা মনে রাখবে: মেল নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন, হাইপার নিউট্রিশন, অর্থাৎ অপুষ্টি, উনপুষ্টি এবং অতি পুষ্টি। সো এখানে আমরা দেখো, পুষ্টি বলার সাথে সাথে খাদ্য বা ফুড অবশ্যই বললাম। দেখো, ফুড রিলেটেড টু নিউট্রিশন। তো এখানে আমরা তাহলে ফুড কাকে বলবো? দেখো, ফুড বললেই যে কোনো আহার্য সামগ্রী, অর্থাৎ যা আমরা খাই তাদেরকেই আমরা এক কথায় ফুড বলে থাকি। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে যে খাবার আমরা যা খাই শুধু খেলেই হলো না, যেগুলি আমাদেরকে শক্তি প্রডিউস করবে তাদেরকে কিন্তু আমরা এক কথায়
ফুড বলবো। যে কোনো বইয়ে তুমি লেখা দেখবে যে খাদ্য বা ফুড বললে তার মধ্যে মেইনলি 6টা কম্পোনেন্ট থাকে। 6টা কম্পোনেন্ট বা উপাদানকে আমরা খাদ্য বলি। যেমন কার্বোহাইড্রেট বা শর্করা দেখবে, প্রোটিন দেখবে, ফ্যাট দেখবে, ভিটামিন দেখবে, মিনারেলস দেখবে, জল বা ওয়াটার দেখবে। তো এইগুলিকে আমরা কিন্তু খাদ্য বলি। কিন্তু এখন থেকে মনে রাখবে, যারা শক্তি প্রডিউস করে তারাই হচ্ছে মেইন ফুড বা খাদ্য। আর বাকি যারা থাকে তারা কিন্তু খাদ্য ঠিক আছে, কিন্তু তাদেরকে বেশি নিউট্রিশনে সাহায্য করে এই রকমের খাদ্য। কোন টাইপের খাদ্য? নিউট্রিশন, অর্থাৎ তোমার নিউট্রিশনে সাহায্য করে, মানে তোমার পরিপোষকতায় সাহায্য করে, তারা হচ্ছে সাহায্যকারী খাদ্য। তো এখানে কারা হচ্ছে, তো তাহলে আমরা মেইনলি কাকে খাদ্য বলবো? 3টা জিনিসকে মনে রাখবে: কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন এবং ফ্যাট। এই 3টা হচ্ছে প্রধান খাদ্য। আর বাকিরা হচ্ছে সহায়ক। কিসে সহায়ক? পুষ্টিতে সহায়ক। সো এই হচ্ছে আমাদের খাদ্যের যে ব্যাপারটা। আরেকটা কথা আমি বলি, যে মনে রাখবে, আহ, খাদ্যের মধ্যে যে শক্তিটা থাকে তা কিন্তু আমি আগেও বলেছি, সেটা সৌরশক্তি, অর্থাৎ সানলাইট থেকে প্লান্ট কিংডমে যায়। আহ, আর প্রত্যেকটা যে আমাদের জীবকোষ, অর্থাৎ যে আমাদের সেলগুলি থাকে, এই সেলগুলির মধ্যে কিন্তু একটা স্পেশাল ঘটনা ঘটে, যাকে আমরা শ্বসন বা রেসপিরেশন বলি। সেই শ্বসন বা রেসপিরেশনের ফলেই কিন্তু আমরা শক্তি পেয়ে থাকি। তাহলে রেসপিরেশন বা শ্বসন জিনিসটা কি? খাদ্যের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি থাকে, খাদ্যের মধ্যে যেই শক্তিটা থাকে, সেই শক্তিটাকে আমরা আমাদের সেলের মধ্যে যেই পর্যায়ে অন্তর্ভুক্ত করি, যেই প্রসেসে আমরা অন্তর্ভুক্ত করি, সেই প্রসেসটাই হচ্ছে শ্বসন। মানে সেটা আমাদের ক্ষেত্রেই হোক আর প্লান্টের ক্ষেত্রেও হোক। প্লান্টের ক্ষেত্রে দেখো, গ্লুকোজ আছে। সে হচ্ছে গ্লুকোজ, মানে ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ তৈরি করে। ওই গ্লুকোজটা যখন ব্রেকডাউন হয়ে এনার্জি বা শক্তি তৈরি করে, তখন সেটা হচ্ছে শ্বসন। যেই প্রক্রিয়াতে সে খাদ্য প্রস্তুত করে, অর্থাৎ গ্লুকোজ প্রস্তুত করে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। আর যেই পদ্ধতিতে ওই গ্লুকোজটা ব্রেকডাউন হয়ে, অর্থাৎ ভেঙে শক্তিতে কনভার্ট হয়, সেটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। এই জায়গাটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। আর এখানে আমি একটা, যেহেতু খাদ্য বলেছি, এখানে দুটো টার্ম আমি তোমাকে বলে দেই। একটা, মানে খাদ্য যেহেতু বলেছি, তো এখানে দুটো টার্মস আছে। একটা হচ্ছে তোমার প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড, অর্থাৎ দেহ পরিপোষক খাদ্য। আরেকটা হচ্ছে প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড, অর্থাৎ দেহ সংরক্ষক খাদ্য। দেখো, দেহ পরিপোষক খাদ্য বা প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কেন? কারণ তারা দেহের গঠন, বৃদ্ধি, শক্তি উৎপাদনে 100% তোমাকে সাহায্য করে, তোমাকে পুষ্টি যোগায়। সেজন্য এদেরকে আমরা দেহ পরিপোষক বলবো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। অপরদিকে যারা দেহ সংরক্ষক খাদ্য বা প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড, তারা কি করে? তারা কিন্তু শক্তি উৎপাদন করে না। আমি আগেও বলেছি, দে আর আনএবল টু প্রডিউস এনার্জি, তারা শক্তি উৎপাদন করতে পারে না। কিন্তু তারা তোমাকে ডিজিজ প্রোটেকশন, বিভিন্ন রোগ থেকে তোমাকে রক্ষা করে, ইনফেকশন মানে সংক্রমণের হাত থেকে তোমারে রক্ষা করে। ওই যে খাদ্যগুলি আছে, তারা হচ্ছে দেহ সংরক্ষক বা প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড। তারা কারা? ভিটামিন, মিনারেলস, জল, তুমি জলকে বলতে পারো,
জলকে কেন বলবে? কারণ হচ্ছে জল পরিবহনে সাহায্য করে, ট্রান্সপোর্টেশনে, সার্কুলেশনে জলটা সাহায্য করে। সো এখানে হচ্ছে খাদ্যের সেই প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড আর তোমার প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। এখন দেখো, আমরা আরেকটা ছোট আর্টিকেল নিয়ে দুটো কথা এখানে বলে দিই। যে একটা আর্টিকেল তুমি দেখবে, যে এসেনশিয়াল এলিমেন্টস ইন নিউট্রিশন। এসেনশিয়াল এলিমেন্টস ইন নিউট্রিশন, এটা হচ্ছে পুষ্টি সাধনে মানে প্রয়োজনীয় খনিজ লবণ বা মৌলিক উপাদানগুলি। ওই যে মৌলিক উপাদানগুলি আছে আহ, আহ, পুষ্টি সাধনের জন্য বা নিউট্রিশনের জন্য যে কম্পোনেন্টসগুলি আছে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস, আরেকটা হচ্ছে মাইক্রো এলিমেন্টস। দেখো, ম্যাক্রো এলিমেন্টস মানে হচ্ছে সেটা কিন্তু, দেখো ম্যাক্রো মানেই হচ্ছে মানে হিউজ, বড়, অনেক, এগুলি। তার মানে হচ্ছে জীবদেহের নিউট্রিশনের জন্য তারা যেই সকল কম্পোনেন্ট বা উপাদান বেশি পরিমাণে সংগ্রহ করে বা বেশি পরিমাণে তাদের প্রয়োজন হয়, তাদেরকে ম্যাক্রো এলিমেন্ট বলে। আবার বলি, জীবদেহের পুষ্টিতে অর্থাৎ নিউট্রিশনে যে সকল কম্পোনেন্ট বা উপাদান প্রত্যহ মানে প্রত্যেক দিন বেশি পরিমাণে প্রয়োজন হয়। আচ্ছা, এখানে বলছি বেশি পরিমাণে, তাহলে প্রত্যহ কতদিন, প্রত্যহ কতটুকু পরিমাণ? মনে রাখবে, 0.1 গ্রাম পার ডে। 0.1 গ্রাম পার ডে, প্রত্যহ মানে প্রতিদিন, মানে ডেইলি 0.1 গ্রাম প্রয়োজন পড়ে। অতিমাত্রিক মৌলিক উপাদান বা ম্যাক্রো এলিমেন্ট হলো এইগুলি, মানে যাদের বেশি পরিমাণে প্রয়োজন। তো কি সেই উপাদানগুলি যাদের বেশি পরিমাণে প্রয়োজন পড়ে? তারা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এটা হলো ম্যাক্রো এলিমেন্ট। এবার দেখো, মাইক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌল, সেটা কি? সেটা হচ্ছে, আগে আমি বলেছি যে বেশি পরিমাণে জীবদেহের পুষ্টির জন্য প্রয়োজন, আর এটা হচ্ছে ঠিক তার উল্টোটা। জীবদেহের পুষ্টির জন্য যে সকল উপাদান বা কম্পোনেন্ট খুব কম পরিমাণে প্রয়োজন, তাদের বলে ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। এই ক্ষেত্রে তাহলে কমটাকে কতটুকু, কি পরিমাণ কম বোঝায়? মনে রাখবে সেটাও ডাটাটা, 0.01 গ্রাম পার ডে, অর্থাৎ প্রত্যেক দিন 0.01 গ্রাম প্রয়োজন পড়ে। তাহলে সেই উপাদানগুলি কি? সেই উপাদানগুলি মনে রাখবে, একটু বইতে ভালো করে ফলো করবে এই জায়গাটা। সেই উপাদানগুলি হচ্ছে আয়রন, বোরন, মলিবডেনাম, কপার, জিঙ্ক, কোবাল্ট, আয়োডিন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং নিকেল। তাহলে এই হলো আমাদের ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টের ব্যাপারটা। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই। নেক্সট আমরা আবার নেক্সট একটা আর্টিকেল নিয়ে আলোচনা করব।